বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। গুরুজন স্বর্গে গেছেন তারা, যদি এই ব্যবস্থা না হতো তাহলে তো তুই সবই উড়িয়ে দিতি। পয়সা ওড়াবার জন্য, ভোগ করার জন্য পয়সা। তুই বাড়ি পেয়ে এসব কথা বলতে এসেছিস কেন? টাকার লোভে? তবে জেনে রাখ যে আমিও সালা টাকার লোভে বিয়ে করছি। আমি কিন্তু প্রবীর নই, আমি সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন। ভাই নিবারণ, বাঁচা। এখানে এভাবে আটকে থাকলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। যার নকল জীবনে আমি অধিষ্ঠিত হয়েছি সে অত্যন্ত নোংরা রুচির লোক। তার সম্বন্ধে যা জেনেছি তাই যথেষ্ট। যেমন করে পারিস আমায় বন্দি দশা থেকে। এই চিঠি কখন এসেছে? দুপুরে আপনি যখন ব্যাংকে গিয়েছিলেন। আগে বলেন না। আগে সেই লোকটি যে চিঠি নিয়ে এসেছিল হ্যাঁ, বলেছিল আপনি যখন একা থাকেন তখন যেন এটা দেওয়া হয়। আমি তো একা হয়েও করতে পারতাম। এত রাতে দোকান বন্ধ করার সময় ছুটি নিন। কে? আপনি আমি মাঝিকে বলে দেবো তুমি মাঝিকে না বলে সাহেবের চিঠি নিয়ে বাইরে গিয়েছিলে। দেখেছেন ছোট সাহেব, ঘনশ্যাম আপনার খারাপ করছে। না ছোট সাহেব, আমি আপনার খারাপ করিনি, করবও না। আমি আপনার খাস ড্রাইভার ছিলাম। এরা জানেন আপনার সঙ্গে আমার কথা বলতে দেয় না। কেন ছোট সাহেব? কেন? হ্যাঁ, তুমি বলো। না ছোট সাহেব, এর সামনে আমি এ কথা বলবো না। এ সমস্ত কথা মাঝিকে বলে দেবে। এ জানেন হুজুর, মাঝির টিকটিকি হয়েছে। আচ্ছা ফাগুয়া, তুমি বাইরে যাও। আপনি আমার মাইবা হুজুর দেখবেন হুজুর একটু। দরজাটা বন্ধ করে দিও। হ্যাঁ বলো। হুজুর, আপনার অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু না জেনেও অনেকে বানিয়ে বানিয়ে অনেক কথা বলেছে। আমি বোবা হয়ে থেকেছি, এদের মার খেয়েছি, কিন্তু মুখ খুলিনি হুজুর। তাই তো এরা আমাকে গাড়ি চালাতে দেয় না। কিন্তু এ তো ভালো কথা নয় ঘনশ্যাম। বলুন হুজুর, আমার দোষ কোথায়? আপনি সেদিন নিজে ওই দিদিমণিকে আনতে বলেছিলেন, অথচ আমি খারাপ লোক বলে দিদিমণি ফেরবার সময় আমার গাড়িতে গেলেন না। আমি বুঝতেই পারলাম না আমার দোষ কোথায়। আর আপনি কি শুনে আপনার মতো লোক বিচার না করে আমার মতো বিশ্বাসী লোককে সেদিন ভীষণ মার মেরেছিলেন। আমি তোমাকে মেরেছিলাম? ছোট সাহেব। কেন? আর ওই 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 দিদিমণি, কি যেন নাম বললে? মল্লিকা দিদিমণি। মল্লিকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মল্লিকা। তা মল্লিকা সেদিন তোমায় কি বলেছিল? তিনি নিজে এসে বলুন না আমার সামনে যে সেদিন আমি কি অপরাধ করেছিলাম। আমি এক্ষুনি যে তাকে নিয়ে আসছি। আপনি ঠিকানাটা দিন ছোট সাহেব। ঠিকানা? আগে ঠিকানা? আচ্ছা ঘনশ্যাম, সেদিন তুমি তো মল্লিকাকে নিয়ে এসেছিলে। আগে হ্যাঁ ছোট সাহেব। তো ওই তুমি যদি এখন সেখানে যাও তাহলে। ঠিক আছে ছোট সাহেব, আপনি এক্ষুনি বলুন গাড়ির চাবিটা দিতে পরেশকে, আমি এক্ষুনি যেয়ে নিয়ে আসছি। ঘনশ্যাম, মাইজি আসছেন। মল্লিকা? মল্লিকাকে? অ্যাক্সিডেন্ট? প্রবীর মজুমদারের অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঘনশ্যামকে মেরেছিল। কি হচ্ছে, জট পাকাচ্ছে নাকি জট খুলছে? না, নিবারণ এলে পালানোই ভালো। এখনো ঘুমোসনি? হ্যাঁ, ওষুধটা খেয়ে নে। হ্যাঁ খাচ্ছি। বৌমাকে তুই এত কষ্ট দিস কেন বলতো? ছেলে মানুষ, তার জীবনে এখন কত স্বাদ আহ্লাদ। হ্যাঁ, ডাক্তারবাবুকে তুই কি বলেছিস? রমাকে তোর ভালো লাগে না, দেখলে রাগ হয়। কিন্তু কেন বলতো? রাগ তো ওরই তোর ওপর হওয়া উচিত। বিয়ে তো আমি তোকে জোর করে দিইনি। এই বিয়েতে তুই নিজেই তো রাজি হয়েছিলি সম্পত্তির লোভে। জানে এও জানে। আর অর্ধেক সম্পত্তি যা তোমার নামে আছে তুমি তোমার পছন্দ মতো হবু বইয়ের নামে করে দিতে চাও, এই তো উইল। আমার ছেলে বা মেয়ে জন্মালে তবে আমি সেই সম্পত্তির এক্সিকিউটর হব। কি আমার বাপ ঠাকুর দ্বারে যত সব ওল্ড রাস্কেল। চুপ কর। গুরুজন স্বর্গে গেছেন তারা, যদি এই ব্যবস্থা না হতো তাহলে তো তুই সবই উড়িয়ে দিতি। পয়সা ওড়াবার জন্য, ভোগ করার জন্য পয়সা। সে অধিকার তুই পাসনি।
তবু হুন্ডিতে তুই টাকা ধার করিস। আমি যদি ছাড়িয়ে না নিতাম তুই তো জেল খাটতিস। করোনা করেছ, ছেলের ধার শোধ করেছ। রবির, আমি তোর বিয়ে ঠিক করেছি। আমি কথা দিয়েছি। না না, কোথাকার কোন এক মেয়ে এসে এখানে খবরদারি করবে, ওরকম বিয়ে আমি করবো না। আসবো? পরে। কেন? কাঞ্চি কোথায়? ওই আজ থেকে তোমার কাজ করবে। কাঞ্চি নেই। নেই কেন? সে কৈফিয়ত আমি তোমায় দেব না। কেন? সে যেখান থেকে এসেছিল তাকে সেখানেই পাঠিয়ে দিই। কারণটা কি? সে নিরীহ, সাধারণ গরিব ঘরের খেটে খাওয়া মেয়ে। তার এই অবস্থার সুযোগ নিয়ে তুই তুমি সব তাহলে জেনে বসে আছো? নিজের ছেলে বলি তাই সহ্য করেছি, নইলে তুই যে কি কে তো না নাকে কান্না। তাহলে শোনো আমার শেষ কথা। আমার পছন্দ করা মেয়েকে যদি তুই বিয়ে না করিস, তাহলে আমার সমস্ত সম্পত্তি সেই মেয়েকে দিয়ে আমি দাদার কাছে চলে যাব। কপটুক শূন্য তোমার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক থাকবে না। শোনো শোনো, শুনছ? সব বিয়ে না করলে মালগুড়ি সব বন্ধ। আপনি না কালই প্রবীরের বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, তোমার বাবা ছোট কাকাকে জানিয়েছি। কোথায় বিয়ে দিচ্ছেন? বিয়ের আগে সে কথা বলবো না। কেন? তোরা ভাঙচি দিবি, কেননা উইল ফুলফিল না হলে তোরা তো অর্ধেক সম্পত্তির মালিক হতে পারবি না। তোর মতো একটা লোফারের সঙ্গে বিয়ে হলে মেয়েটা সারা জীবন জ্বলে পুড়ে মরবে। এটা তোমার এখতিয়ার নয়। কিন্তু মেয়ে পক্ষকে সব জানানো উচিত। আপনি তো আপনার ছেলের চরিত্র সম্বন্ধে সবকিছু খুলে বলবেন না? বিয়ের পর সুধরেও যায় কখন? ওর চরিত্র কখনো শুধরাবে না জ্যাঠাইমা। তাতে তোর কি? তুমি বিয়ে করছো টাকার লোভে। তাতে তোর বাবার কি? আর তুই বাড়ি হয়ে এসব কথা বলতে এসেছিস কেন? টাকার লোভে? তবে জেনে রাখ যে আমিও সালা টাকার লোভে বিয়ে করছি। নাও ক্লিয়ার হও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তুই মত দিয়েছিলি বলেই তো এ বিয়ে হয়েছে। কিন্তু এ বাড়িতে এসে পর্যন্ত মেয়েটা একদিনের জন্যও স্বামী সুখ পায়নি। দেখুন, আমি কিন্তু প্রবীর নই, আমি সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন। না না, ওসব কথা আর ভাবিস না। তুই শুয়ে পড়, শুয়ে পড় না। ঘুম না এলে এই ওষুধটা খাস। টাকার লোভে এ বিয়ে নিজে করেছিল, এজন্য আবার খোকন সরকারকে গুলি করতে গিয়েছিল। সাংঘাতিক ব্যাপার। আমি রমা। আলো জ্বেলে দেখতে হবে? বেশ, জানো, সবই যখন হারাতে বসেছি তখন এই লজ্জাটুকু রেখেই বা কি হবে? নিজের অধিকারটুকু যখন চুরি করে পেতে এসেছি তখন তো এটা অভিসারও নয়, এ তো সমপক্ষের বোঝাপড়া। দেখুন, আমি কিন্তু এসবের কিচ্ছু জানি না। সেটা তোমার বিস্মৃতি। বেশ, তাই মানলাম। ধরে নেন যে আমি আপনাকে ভুলে গেছি। না না, তুমি আমায় ভুলোনি। কাল রাতে তুমি আমার ঘরে থেকে গিয়েছিলে। হ্যাঁ, কি মনে পড়ছে না? মনে করিয়ে দেব। তোমার অসুখটা হবার ঠিক আগে। কি তুমি নাকি আজ আমাদের সঙ্গে পুরী যাচ্ছ না? না, আমি যেতে পারছি না, আমার একটা বিশেষ জরুরি কাজ পড়ে গেছে। তোমরা চলে যাও, আমি দুদিন পরে তোমাদের ওখানে গিয়ে মিট করবো। মিথ্যে কথা, আমার উপর তোমার কোনো টান নেই। কে বললো? কি আবার বলবি? আমি দেখছি না
প্রতি রাতে শোবার ঘর থেকে তুমি চলে এসেছো। এই ঘরে রাতের পর রাত তুমি। বলে যাও, বলে যাও। না না, আমি কিচ্ছু বলতে চাই না, আমি কিচ্ছু বলতে চাই না। যা শুনেছি তাও বিশ্বাস করতে চাই না। আমি শুধু তোমাকে চাই। তাই তাই বেড়াতে যাবার কথা শুনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু তুমি তো এখন আরো দূরে পাঠিয়ে দিচ্ছ আমার। বিশ্বাস করো রমা, কাজটা না করলেই নয়। তোমার কোনো কাজ নেই, এটা তোমার ছোট। মার কথা শুনে আমি তোমার উপর জোর করতে এসেছি, নাহলে আমার কি অধিকার আছে তোমার উপর? এই দেখো, আরে বাবা, সব অধিকার তো তোমারই। চোখে জল মোছো না, জল মোছো, খালি কাঁদো না। ধরো, কি কি দেখো না খুলে। পছন্দ হয়েছে? তুমি না কোথায় কোথায় গোলমাল পাকাও। আরে বাবা, দেখবে ঠিক 2 দিন পরে আমি একেবারে সশরীরে গিয়ে হারি। তাহলে তুমি এখন এটা রেখে দাও, পুরীতে গিয়ে আমায় পরিয়ে দিও। বেশ, তাই হবে। মনে পড়ছে না আজকের মতন সেদিনের ভালোবাসাটা অভিনয় ছিল? দেখুন, আমি সত্যি করে বলছি, আমি প্রবীণ নই। আপনি দয়া করে বিশ্বাস করুন। এটাও তোমার অভিনয়। অভিনয়? হ্যাঁ। কিন্তু আমার অভিনয় করে লাভ? সত্যি কথা বলার দায় থেকে মুক্তি পাওয়ার চেষ্টা। তোমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমরা সবাই চলে এসেছিলাম। তুমি ভালো হয়ে উঠেছিলে, অথচ আমাকে দেখার পর থেকে তুমি এরকম অভিনয় শুরু করলে। কিরকম? কি করে তোমার অ্যাক্সিডেন্ট হলো? কি ভাবছিলে তখন? আমার কথা ভাবছিলে? ভাবছিলে কখন দেখা হবে, কখন নেকলেসটা পরিয়ে দেবে? নেকলেস? হ্যাঁ, নেকলেস। ওটা কি করেছো? হারিয়েছো নাকি কাউকে দিয়ে দিয়েছো? কিসের নেকলেস? কার নেকলেস? আমার নেকলেস, যেটা তুমি বলেছিলে পুরী গিয়ে পরিয়ে দেবে। তুমি কে? আমি রমা। রমা? হ্যাঁ, তোমার স্ত্রী। না, no. Go away. I said go away. প্রবীর। আমি প্রবীণ নই। আমি প্রবীণ নই। আমি প্রবীণ নই। তার মানে কি ভেবেছো তুমি? কেন তুমি আমায় ঘৃণা করো? আমি তোমার কি করেছি বলো, আমি তোমার কি করেছি? ভাগোয়া, ভাগোয়া, কি রে এখনো ঘুমোসনি? ওষুধটা খেয়েছিস? না, এইবার খাবো। যা শুগে যা, ঝড় আসছে, যা ঘুমিয়ে পড়। ভাগোয়া, ভাগোয়া। এখনই সাবস্ক্রাইব করুন উত্তম কুমার মুভিজ ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের প্রতিটি মুহূর্তের সাথে।